আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা আমেরিকান ভিসা সেন্টারের পডকাস্টের নতুন এপিসোডে চলে আসলাম। আমার সাথে আছেন বরাবরের মতো আমাদের আ কোম্পানির ওনার মিস্টার অনন্য। উনার সাথেই আজকে আপনারা আবারও কথা বলতে পারবেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন। তো আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনার আচ্ছা, জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমরা তো সবসময় এই ৫ টা কোয়েশ্চেন নিয়েই পডকাস্টটা করি। অনেকেই হয়তো আমাদের কাছে বলেন যে একটু লং টাইম কেন করি না? তো স্বাভাবিক আমরা অনেক অফলাইনে বিজি থাকি কাজের পারপাসে। তো আজকেও আপনার সাথে ৫ টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। যেগুলো আমাদের অডিয়েন্সরা আমাদেরকে হচ্ছে গত সপ্তাহে করেছিলেন। তো তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে একদম মেজর এখন বর্তমানে যে প্রশ্নটা, সেটা হলো অনেকদিন ধরেই অনেক ক্লায়েন্ট আমাদেরকে কল করে বলছেন যে আপনার ভলান্টিয়ার এর যে বিষয়টা ওটা কি এখন বন্ধ কিনা? কারণ অনেক এজেন্সি প্রতিষ্ঠান বলছে যেটা এখনো অ্যাপ্লিকেশন মানে এপ্লাই করা যাচ্ছে, আপনার ফর্ম ফিল আপ করা যাচ্ছে। কিন্তু আমরা যতটুকু জানি যে এটা এই মুহূর্তে বন্ধ। তো এই বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত বলতেন। সবাইকে শুরুতেই থ্যাংক ইউ যে আমাদের আসলে পাশে থাকেন এবং আপনাদের প্রতি আমরা আসলে কৃতজ্ঞ যে আমাদের এই সামনে এগিয়ে চলার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই চমৎকার। বিষয়টা হচ্ছে বিভিন্ন এজেন্সি আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আসলে স্টার্ট করতে চাই। সেটা হচ্ছে এরকম যে আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা এজেন্সি প্রিন্স মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সবাই বলেছিল যে ১৩৫% আসলে ভিসা ফি বাড়বে। তো আমরা প্রায় ১.৫ থেকে ২ মাস আগে এটা কনফার্ম করেছি যে এটা কোনো ভিসা ফি বাড়বে না। যেটা অক্টোবরের ১ তারিখেই এনশিওর হয়েছে যে কোনো ভিসা ফি বাড়ছে না। সো বাংলাদেশ থেকে। বাট পৃথিবীর কোথাও থেকে বাড়বে না সেটাও আমরা কনফার্ম করেছিলাম, সেটাই হয়েছে। সো আমরা যে ইনফরমেশন গুলা বেসিক্যালি প্রোভাইড করি সেটা জেনে বুঝে যাচাই করে তারপরে হচ্ছে প্রোভাইড করার চেষ্টা করি। এরকম একটা বিষয়। বাট যারা আসলে আপনারা জানেন যে ৬৫,০০০ ভলান্টিয়ার আসলে নিবে, যেটা মেয়াদ ছিল হচ্ছে ডিসেম্বর পর্যন্ত আসলে এটাকে এপ্লাই করা যাবে। ঠিক আছে? এই ভলান্টিয়ারে কেউ যদি রেজিস্ট্রেশন করতে চান। বাট আমাদের যেই টাইম ডিউরেশন ছিল এই ডিউরেশনে যেই পরিমাণ তাদের লিমিটেশন ছিল, সেই লিমিটেশন অলরেডি ক্লোজ এবং অলরেডি ক্লোজ হওয়ার কারণে এবং এটা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে। এখন আর নতুন করে এই ব্যাপারে আসলে ভলান্টিয়ারের এই বিষয়টা থাকবে না, থাকছে না। সো আমরা আসলে বলেছিলাম বা সবাই বলেছিল যেটা হচ্ছে ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত এই রেজিস্ট্রেশনটা করা যাবে। বাট এটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। সো আপনারা যারা আসলে কোনো এজেন্সি এরকম যদি প্রলোভন দেখায় যে আপনাকে ভলান্টিয়ারে এপ্লাই করে দিবে, সেই সুযোগ আর থাকছে না আপাতত। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাকেও। আরেকটা প্রশ্ন করছি সেটা হচ্ছে যে অর্থ নাকি আপনার যাওয়ার স্টোরিটা ভিসা অফিসারকে সবচেয়ে বেশি কনভিন্স করে? এইটা আমাদের একটা ক্লায়েন্ট করেছিলেন। তো এই প্রশ্নটাকে নিয়ে যদি আপনি একটু সুন্দর করে কিছু বলতেন। এটা একটা চমৎকার কোয়েশ্চেন। বাট ভিসা হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। যেই ভূমিকাটা এরকম আপনাদের আসলে চিন্তা করতে হবে। ধরেন আপনি ১০ টা বা ১৫ টা বা ২০ টা কান্ট্রি ঘুরেছেন। বাট ইউএস এর ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা কখনোই কনফার্ম করে না যে আপনি অনেক কান্ট্রি ভিজিট করলেই আপনাকে ভিসা দিবে বা কোনো কান্ট্রি ভিজিট না করলেই আপনাকে ভিসা দেবে না, এই বিষয়টা কখনোই এনশিওর করে না। বাট আমরা যারা আসলে কাজ করি অনেকেই অনেক ধরনের প্রলোভন টাইপের আসলে এই বিষয় বা একটা প্ল্যাটফর্ম তুলে ধরি। বাট আমরা এই ধরনের কোনো প্ল্যাটফর্ম তুলে ধরি না। আমি বরাবর একটা জিনিস সবাইকেই বলি যে, "আপনি আমেরিকাতে কি কারণে যাবেন? আপনি ফিরে আসবেন কিনা? বাট আপনার ফিন্যান্সিয়াল কন্ডিশনটা আসলে কেমন? বাট আপনার সলভেন্ট আসলে কেমন? বা আপনি বাংলাদেশে আপনার টাইজ আপটা কেমন?" বাট এইটার প্রতি আসলে গুরুত্ব দেওয়াটা খুব বেশি প্রয়োজন। একজন ভিসা অফিসার দেখে সেই ফেরত আসবে যার বাংলাদেশে অবস্থান ভালো আছে, অর্থনৈতিক অবস্থান ভালো আছে। সো এই আপনি অনেক দেশ ঘুরলেই আপনাকে ভিসা দিবে, এই কনসেপ্টটা থেকে বের হয়ে আপনি ডিএস 160 তে আপনি যে বিজনেস করেন বা জব করেন, এই প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করেন। তাতে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস বাড়বে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে আ আমাদের প্রিভিয়াস সেমিনার নিয়ে একটু বলি ভিসার বাইরে গিয়ে। সেটা হচ্ছে আমরা কিন্তু বয়সের কোনো লিমিটেশন কিন্তু স্বাভাবিকভাবে B1, B2 র ক্ষেত্রে নেই। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ঠিক কত বয়স থেকে আমরা কাজ স্টার্ট করি এই বিষয়টাও একটা প্রশ্ন আমাদের মানে অডিয়েন্সরা করেছেন। যে আপনারা ঠিক কোন বয়সের ফাইলটা শুরু করেন, ওপেন করেন? তো যদি এই বিষয়টি একটু আপনি ক্লিয়ার করে দিতেন। কারণ অনেক মানুষেরই এটা নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। এটা যারা আসলে কোয়েশ্চেন করেন, তারা জানেন না বলেই আসলে এই ধরনের কোয়েশ্চেন করে থাকেন। এবং নরমালি হচ্ছে কি, কখনো টুরিস্ট ভিসার ক্ষেত্রে কোনো টাইম ডিউরেশন নেই বা বয়সের কোনো সময়সীমা নেই
বা অনেক দেশের ক্ষেত্রে যখন জাপানে আপনি অ্যাপ্লাই করবেন, আপনাকে যদি একবার ভিসা না দেওয়া হয়, সেক্ষেত্রে ৩ মাস বা ৬ মাস পরে গিয়ে আবার আপনার অ্যাপ্লিকেশনটা স্টার্ট করতে পারবেন বা ভিসার জন্য আপনি আবার জমা দিতে পারবেন। বাট আমেরিকাতে এরকম কোনো বিষয় নেই, টাইম ডিউরেশন নেই। আপনি আজকে রিফিউজ হয়েছেন, আগামীকালেই কিন্তু আপনি এপ্লাই করতে পারেন। পাশাপাশি হচ্ছে যারা আসলে বয়স সীমার কথা বলেন, বাট কম বয়স যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে ভিসাটা একটু চ্যালেঞ্জিং। বাট ডিপেন্ড করে, এটা কিন্তু সবার জন্য না। এটা এমনভাবে আসলে ডিপেন্ড করে, যেমন আপনি একটা সেমিনারে যাবেন, ওখানে একটা এক্সিবিশন আছে। বাট বাংলাদেশের খুব কম ছেলে-মেয়ে ইউরোপে একা ঘুরতে যায় বা এসে আমেরিকাতে একা ঘুরতে যায় বা অস্ট্রেলিয়াতে একা ঘুরতে যায়। বাট আমেরিকাতেও যে একা ঘুরতে যাবে এটার পার্সেন্টেজটাও কম। এখন বিষয়টা হচ্ছে আপনারা কেউ যদি ওখানে কোনো এক্সিবিশন বা কোনো সেমিনার বা কোনো কনফারেন্স বা কোনো ফেয়ার এইভাবে অ্যাটেন্ড করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ভিসার পসিবিলিটিস বেশি থাকবে বা আত্মীয়স্বজন থাকলেও আপনার ভিসার পসিবিলিটিস বেশি থাকবে। এখন বেসিক্যালি ডিপেন্ড করে যে আপনি আসলে কোন পারপাসে যেতে যাচ্ছেন। বাট এখানে কোনো বয়স সীমার কোনো সুনির্দিষ্ট বিষয় নেই এবং আমরা বেসিক্যালি কম বয়সীদের সাথে খুব কম কাজ করতে চাই এই কারণে, কারণ ভিসাটা ডেফিনিটলি চ্যালেঞ্জিং। যারা আসলে অবিবাহিত থাকেন তাদের লায়াবিলিটি অনেক কম থাকে দেশের প্রতি। যেমন আপনি যখন বিবাহিত থাকবেন আপনার ওয়াইফের প্রতি বা আপনার সন্তানদের প্রতি আপনার একটা লায়াবিলিটি থাকবে। আপনি যাবেন এবং ফিরে আসবেন। এটা সাধারণত ভিসা অফিসাররা এইভাবে চিন্তা করেন। সো আপনি যখনই অবিবাহিত হবেন আপনার জন্য কোনো একটা ওয়ার্ক যদি সাথে জড়িত থাকে, নট অনলি ঘোরা, ঘোরার বাইরে যদি কোনো একটা বিষয় দেখানো যায়, সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে ঘুরে ফিরে একই প্রশ্নই সবাই করছে। বর্তমানে এটা বেশি আরো করছে, কারণ ব্যাংক স্টেটমেন্ট ছাড়া আমেরিকান B1 B2 টুরিস্ট ভিসা হয়। এটার কতটা যৌক্তিক? বাট আপনি যখন একটা সুইচকে নিচে প্রেস করবেন তখন বাতি জ্বলবে, যখন উপরে প্রেস করবেন তখন বন্ধ হয়ে যাবে। এটা আমাদের দেশে। বাট আমেরিকাতে কিন্তু বিষয়টা উল্টা। বাট আমাদের দৃষ্টিকোণ থেকে উল্টা, বাট তাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু সেটা ঠিক আছে। বাট আপনি যখন বাতির একটা সুইচ উপরে প্রেস করবেন তখন হচ্ছে বাতি জ্বলবে, নিচে প্রেস করলে হচ্ছে বন্ধ হবে। বাট পৃথিবীর সকল দেশের এম্বাসির একেকটা দেশের একেক ধরনের ক্রাইটেরিয়া বা কোনোটা সিমিলার, বাট আমেরিকারটা ফুললি ডিফারেন্ট। বাট এখানে তারা আসলে B1 B2 যারা ট্যুরিস্ট ভিসায় যেতে চান, ঠিক আছে? তাদের জন্য সাধারণত খুব একটা কাগজপত্রের প্রয়োজনীয়তা হয় না। স্পেসিফিক যদি ব্যাংক স্টেটমেন্টের কথা বলি, সেটার খুব একটা প্রয়োজনীয়তা নেই। একজন ভিসা অফিসার ২ টা বিষয়ে ট্রেন আপ থাকে। সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এবং সাইকোলজি। এবং বডি ল্যাঙ্গুয়েজ এবং সাইকোলজির ব্যাপারে যখন তারা ট্রেন আপ থাকে, তারা সিক্স সেন্স দিয়ে আপনাকে আসলে জাজমেন্ট করার জন্য চেষ্টা করে। বাট আপনি ব্যাংক স্টেটমেন্টের এগুলা ফোকাস না দিয়ে এবং আমাদের কথা যদি আপনার বিলিভ না হয় বা আপনার পরিচিত কেউ যদি একজন ইউএস এম্বাসি ফেস করে, হয় সে ভিসা পেয়েছে নয় সে পায়নি, তার কাছে আপনি জিজ্ঞেস করলেও বিষয়টাকে কনফার্ম হতে পারবেন। পাশাপাশি আমেরিকান ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন ইউটিউবে তাদের একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ইউএস এম্বাসি ঢাকা। সেখানেও ইন্টারভিউতে কি কি পেপারসের প্রয়োজনীয়তা হয়, কি কি প্রয়োজন আছে, কি কি নেওয়া দরকার, কি কি দরকার নেই, এখানেও কোনো ব্যাংক স্টেটমেন্টের ইস্যুস নেই। সো আপনি ব্যাংক স্টেটমেন্টটাকে চিন্তা বাদ দিয়ে আপনি কনফিডেন্টলি ইন্টারভিউ প্রোভাইড করতে পারবেন, এই প্যাটার্নে থাকেন, তাতে আপনার ভিসার সম্ভাবনা বাড়বে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, আমাদের লাস্ট কোয়েশ্চেন যেটা আজকের এপিসোডের, সেটা হচ্ছে যে রিফিউজড হওয়ার পর ফাইলটাকে ঠিক কিভাবে আপনার মডিফাই করলে হচ্ছে ভিসা হতে পারে? আর সেই ক্ষেত্রে আমাদের আমেরিকান ভিসা সেন্টার সেটা কিভাবে সার্ভিস প্রোভাইড করেন? যদি একটু আপনি বলতেন। ওকে। এখন বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে একবার রিফিউজ হয় সে আবার সাথে, সাথে এপ্লাই করতে পারেন। বাট আপনার রিফিউজ হওয়ার বিশেষ কতগুলো কারণ থাকে। সাধারণত আপনারা যে পেপারসটা আসলে ইউএস এম্বাসি প্রোভাইড করে আপনারা জানেন যে এক পাতার মধ্যে হচ্ছে ইংরেজিতে লিখা থাকে, এক পাতায় বাংলায় লিখা থাকে। এখানে ২১৪ বি একটা ধারা দেওয়া থাকে। এই ধারায় সাধারণত বলা হয় এটা হচ্ছে আপনি আমেরিকাতে গিয়ে হয়তোবা ফিরবেন না বা আপনি যাওয়ার জন্য আপনার ক্যাপাবিলিটি নেই বা আমেরিকার জন্য আপনি হুমকি সম্মুখ, এরকম অনেক কিছু আসতে পারে। বাট এটা একটা নরমাল রিফিউজ, মানে একটা নরমাল ইস্যু। বাট এই নরমাল ইস্যুটাকে আপনি যখন পজিটিভ আকারে কাজ করাতে যাবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যে রিফিউজ হয়েছেন, সেখানে আপনার কি ল্যাকিংস ছিল, বাট এই ব্যাপারে কিন্তু আপনার ভালোভাবে অবজার্ভ করতে হবে। এবং অবজার্ভ করে পাশাপাশি যে জিনিসটা করতে হবে সেটাকে কিভাবে আসলে সলিউশন করা যায়। এই রিফিউজ অপশনটা হচ্ছে আপনার প্রিভিয়াস ফাইলটাকে সলিউশন করে মডিফাই করে এটাকে প্রেজেন্ট করা। বাট রিফিউজ অপশনটা ভিসা পাওয়ার ক্ষেত্রে যারা রিফিউজ হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাট সেই ব্যাপারে আপনারা প্রপার একটা এক্সপার্ট মানুষের কাছ থেকে গাইড নেওয়ার চেষ্টা করেন, তাতে আপনার ভিসার সম্ভাবনা বাড়বে। ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এপিসোডে একদম লাস্ট টাইমে চলে আসছি। আজকে এই পর্যন্ত ইতি টানবো। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং অপেক্ষা করবেন আমাদের নেক্সট এপিসোডের জন্য, যেখানে থাকবে আরো নানা রকম B1 B2 ইনফরমেশন, আপডেট ইনফরমেশন, এবং চাইলে আপনারা আরো কোশ্চেন করে আমাদেরকে জানাতে পারেন। আমরা নেক্সট এপিসোডে সেই কোশ্চেনগুলো আমাদের বসকে করব। ঠিক আছে, সো আজকে বসের সাথে বিদায় নিচ্ছি। ভাইয়া, যদি আমার অডিয়েন্সের জন্য কিছু একটু বলতেন আপনি। অডিয়েন্সদের জন্য বলবো, ভিসা পাওয়ার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে কনফিডেন্ট। আপনি এক্স্যাক্টলি কি প্রশ্নে কি অ্যান্সার করবেন সেই ব্যাপারে আসলে প্রপারলি আপনি তৈরি হন, তাতে আপনার ভিসার পসিবিলিটিস বাড়বে। কোনো কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্ট কোনো কিছুতেই কিন্তু আপনাকে ভিসা এনে দিবে না। বাট আমেরিকান ভিসা করার জন্য সর্বপ্রথম আপনাকে কনফিডেন্টলি আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে। DS-160টাকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার ভিসার সম্ভাবনা বাড়বে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ।